ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব একটা সেন্টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এবং কোনো সেন্টেন্সে ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। সুতরাং যে কোনো সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই তোমাকে ভার্ব দিতেই হবে। সুতরাং ভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেটা একটা সেন্টেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য ভার্বের উপর বেশ কিছু আইডিয়া তোমার থাকতে হবে যদি তুমি সেন্টেন্স লিখতে চাও নিজের ভাষায়, কিংবা সেন্টেন্স যদি পড়তে চাও, বুঝতে চাও, তাহলে ভার্ব অবশ্যই জানতে হবে। আর ভার্ব তুমি যদি ভালো করে জানো, অবশ্যই তোমার অনেক কনফিউশন, অনেক কমপ্লেক্সিটি, অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে শুরু করছি ভার্বের নিয়ে আজকের আলোচনা। ভার্ব ক্লাসিফিকেশন। আমরা ভার্বকে কী কী ক্লাসে ডিভাইড করতে পারি। প্রথমে আসা যাক আসলে কী কী শ্রেণীতে আমরা ভার্বকে আলাদা করতে পারি। উই ডিভাইড ভার্বস ইন্টু টু ব্রড ক্লাসিফিকেশনস। ব্রড বলেছে, ব্রড দুইটা প্রধান ভাগে ভাগ করতে পারি। প্রথমেই হেল্পিং ভার্বস। হেল্পিং কথাটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমরা সাহায্যকারী ভার্ব সম্পর্কেই জানি, এটার ইংরেজি হচ্ছে হেল্পিং ভার্বস। ইমাজিন দ্যাট আ স্ট্রেঞ্জার ওয়ার্কস ইনটু ইউর রুম অ্যান্ড সেজ। মনে করো যে কোনো একজন ব্যক্তি, আগন্তুক বা তুমি অপরিচিত একটা ব্যক্তি এসে তোমার রুমে আসলো এবং বলল, আই ক্যান, পিপল মাস্ট, দ্য আর্থ উইল। মনে করে এই কথাগুলো বলছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং? তাহলে কি তার কথায় তুমি কিছু বুঝতে পেরেছো? হ্যাজ দিস পারসন কমিউনিকেটেড এনিথিং টু ইউ? এই কথাগুলো বলে কি তোমার সাথে কোনো ব্যক্তি, এই ব্যক্তিটার কোনো ভাবের আদান প্রদান বা কোনো যোগাযোগ হয়েছে? কি বলতে চেয়েছে সে, তুমি কি বুঝতে পেরেছো? প্রবাবলি নট, সম্ভবত না, তুমি কিছুই বুঝো নাই। দ্যাটস বিকজ দিস ভার্বস আর হেল্পিং ভার্বস। এই কারণে এগুলাকে বলা হয় হেল্পিং ভার্বস। এগুলা দিয়ে কোনো অর্থ প্রকাশ পায় না, এই জন্য এগুলোকে সাহায্যকারী। এগুলো সাহায্য করে, শুধু সম্পূর্ণ সেন্টেন্সে কোনো অ্যাকশন বা কোনো কাজের কথা বলে না। অ্যান্ড হ্যাভ নো মিনিং অন দেয়ার ওন, এবং তাদের কিন্তু নিজস্ব কোনো মিনিংও নাই তেমন কোনো। দে আর নেসেসারি, তাহলে তাদের প্রয়োজনটা কি? দে আর নেসেসারি ফর দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এখন একটা সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে, এটার জন্য তাদের প্রধান প্রয়োজনীয়তাটা বেশি। বাট দে ডু নট টেল আস ভেরি মাচ অ্যালোন। কিন্তু তারা একাকে, এদের কোনো মূল্য নেই বা এদের কোনো দরকার নেই আমাদের সেন্টেন্সে। দরকার আছে মানে তাদের একা, তাদের কোনো মিনিং নেই আমাদের কাছে। উই ইউজুয়ালি ইউজ হেল্পিং ভার্বস উইথ মেইন ভার্বস। আমরা সাধারণত কী করি? মেইন ভার্বের সাথে এই হেল্পিং ভার্বটা আমরা ব্যবহার করি। দে হেল্প দ্য মেইন ভার্বস। তারা কী করে? মেইন ভার্বকে তারা সাহায্য করে। দ্য সেন্টেন্সেস ইন দ্য অ্যাবাভ এক্সাম্পলস আর দেয়ারফর ইনকমপ্লিট। এই যে কয়েকটা সেন্টেন্স বলেছিলাম, এই জন্য এই সেন্টেন্সগুলো আসলে ইনকমপ্লিট, অসম্পূর্ণ সেন্টেন্স। দে নিড অ্যাটলিস্ট, তাদের দরকার কি? অ্যাটলিস্ট তাদের দরকার মেইন ভার্ব। তাদের অ্যাটলিস্ট কি দরকার? মেইন ভার্ব দরকার, টু কমপ্লিট দেম, তাদেরকে সম্পূর্ণ করার জন্য অর্থটাকে। দেয়ার আর অনলি অ্যাবাউট 15 হেল্পিং ভার্বস। 15, তাহলে কতগুলো হেল্পিং ভার্ব আছে এটা একটু জেনে নেই, যে ভার্বগুলো সাহায্য করে মূল ভার্বকে। এই ভার্বগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমেই মেইন ভার্বস, আর তারপরে আমি দুইটা ক্লাসিফিকেশন, প্রথমটা বললাম হেল্পিং ভার্ব, এখন বলছি মেইন ভার্বটা কি এটা বুঝে নিই, তারপরে আমরা হেল্পিং ভার্বের সম্পর্কে আরও জানবো। মেইন ভার্বস কী কী? নাও ইমাজিন দ্যাট দ্য সেম স্ট্রেঞ্জার ওয়াক্স ইনটু ইউর রুম অ্যান্ড সেজ। একই ব্যক্তি তোমার রুমে ঢুকলো এবং বলল, আই টিচ, বলেছে। পিপল ইট, এটা বললো। আর্থ রোটেটস, আমি শিক্ষা দেই, জনগণ খায়, লোকেরা খায়, পৃথিবী ঘুরে। এখন কথা হলো যে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং? এখন কি তুমি বুঝতে পেরেছো কিছু? হ্যাজ দিস পারসন কমিউনিকেটেড সামথিং টু ইউ? এই লোকটা কি তোমার সাথে কিছু বলেছে? তোমার সাথে কোনো কিছু সম্পর্কে কি বলেছে তোমাকে? প্রবাবলি ইয়েস, সম্ভবত হ্যাঁ বলেছে। নট আ লট, খুব বেশি বলে নাই, বাট সামথিং, কিছুটা বলেছে। দ্যাটস বিকজ, এটার কারণ হচ্ছে দিস ভার্বস আর মেইন ভার্বস। এই ভার্বগুলো হচ্ছে মেইন ভার্ব এবং হ্যাভ মিনিং অন দেয়ার ওন, এবং তাদের নিজস্ব কিছু অর্থ রয়েছে এই সমস্ত ভার্বের। দে টেল আস সামথিং, তারা অবশ্যই কিছু বলে। অফকোর্স দেয়ার আর থাউজেন্ডস অফ মেইন ভার্বস।
হাজার হাজার মেইন ভার্ব আছে। আচ্ছা, এরপরে আমরা দেখছি in the following table we see example sentences with helping verbs and main verbs. এখন আমরা স্ট্রাকচার দেবো, একটা টেবিল দেখবো যেখানে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব দেওয়া আছে। notice that all of these sentences have a কি আছে, have a main verb। প্রত্যেকটা সেন্টেন্সে মেইন ভার্ব রয়েছে। only some of them have a helping verb। কিছু সেন্টেন্স আছে যেখানে শুধু হেল্পিং ভার্ব আছে। দেখো এখানে সেন্টেন্সগুলো দেখি। জন লাইকস কফি, হেল্পিং ভার্ব কিন্তু এখানে নাই। আচ্ছা, মেইন ভার্ব আছে লাইকস, কফি কিন্তু অবজেক্ট। ইউ হেল্পিং ভার্ব নাই, ইউ লাইড টু মি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। দে আর হ্যাপি, তারা সুখী, এই আরটা কিন্তু মেইন ভার্ব হয়েছে এখানে। অনেক সময় হেল্পিং ভার্ব কিন্তু আর আছে, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং, এখানে এই আরটা আবার হেল্পিং ভার্ব, আর প্লেয়িং হচ্ছে মেইন ভার্ব। উই মাস্ট গো নাও, মাস্ট হচ্ছে হেল্পিং ভার্ব আর গো হচ্ছে মেইন ভার্ব। আমরা এখন অবশ্যই যাব। উই ডু নট ওয়ান্ট এনি, উই ডু হচ্ছে হেল্পিং ভার্ব এবং নটটা আলাদা রেখেছি আমি, আর ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বস অ্যান্ড মেইন ভার্বস ক্যান বি ফার্দার সাবডিভাইডেড, আরও এগুলোকে আলাদা করা যায়, অ্যাজ উই শ্যাল সি অন দ্য ফলোইং পেজেস। অন্য পৃষ্ঠায় আমরা একটু দেখি যে হেল্পিং ভার্বসগুলো কি। দেখো, হেল্পিং ভার্বস আর অলসো কল্ড অক্সিলারি ভার্বস। তোমরা অক্সিলারি ভার্বের নাম শুনেছো, আসলে অক্সিলারি ভার্বসই হচ্ছে হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্বস হ্যাভ নো মিনিং অন দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো আসলে অর্থ নেই। দে আর নেসেসারি ফর দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, এগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের জন্য দরকার একটা বাক্যে। বাট দে ডু নট টেল আস ভেরি মাচ অ্যালোন, কিন্তু এগুলা একা এগুলো কিছুই বলে না আমাদেরকে। তো এখানে এই কথাগুলো অলরেডি একবার বলা হয়েছে। উই ইউজুয়ালি ইউজ হেল্পিং ভার্বস উইথ দ্য মেইন ভার্বস। আচ্ছা, প্রাইমারি হেল্পিং ভার্বসগুলো কি আমরা একটু দেখে নেই। দেয়ার আর কতগুলো 15 হেল্পিং ভার্বস আছে, আমাদের 15টা হেল্পিং ভার্ব আছে ইংলিশ, অ্যান্ড উই ডিভাইড ইন্টু 2 বেসিক গ্রুপস। প্রাইমারি হেল্পিং ভার্বসগুলো আমরা দেখি। 15টা যেহেতু হেল্পিং ভার্ব বলেছি, এর মধ্যে আমরা দুইটা বেসিক গ্রুপে ভাগ করে নেই। প্রথম হচ্ছে 3টা ভার্ব নিয়ে একটা গ্রুপ আমি বললাম, যেটাকে প্রাইমারি হেল্পিং ভার্বস বললাম। দিস আর দ্য বি, ডু, হ্যাভ, এই 3টা আমি প্রাইমারি হেল্পিং ভার্ব হিসাবে নিয়েছি। নোট দ্যাট উই ক্যান ইউজ দিস 3 verbs অ্যাজ হেল্পিং ভার্বস অর মেইন ভার্বস। এই ভার্বগুলো আমরা বিকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, অথবা হেল্পিং ভার্ব। ডুকেও মেইন ভার্ব, হেল্পিং ভার্ব। হ্যাভকেও মেইন ভার্ব, হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। On this page we talk about them and as helping verbs. আমরা এই পেজে এখন এগুলাকে হেল্পিং ভার্ব হিসেবে কথা বলছি, এগুলা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় সেটা আমরা পরে বলছি। We use them in the following cases. কখন আমরা ব্যবহার করি? বি, দেখো বি কখন কি কি বলেছি একটু তোমাকে একটু স্মরণ করিয়ে দিই। বি, ডু এবং হ্যাভ। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ওকে, বি কি কি আছে দেখো। টু মেক কন্টিনিউয়াস টেন্স, আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে এই হেল্পিং ভার্বটা লাগে। যেমন হি ইজ ওয়াচিং টিভি, এই ইজটা হচ্ছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, এরপরে দেখো টু মেক দ্য প্যাসিভ, আমরা এই হেল্পিং ভার্বটা প্যাসিভ করতেও ব্যবহার করি, কন্টিনিউয়াস ব্যবহার করি, কন্টিনিউয়াস করতে আবার প্যাসিভ করতে ব্যবহার করি। যেমন স্মল ফিশ আর ইটেন বাই বিগ ফিশ, তাহলে এই আর্টটা হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাভ ভার্ব, তারপর হ্যাভের কথা বলি আমি, হ্যাভটা এখন আগে নিয়ে এসেছি, ডুটা পরে বলছি। হ্যাভ, টু মেক পারফেক্ট টেন্সেস, আমরা হ্যাভটা ব্যবহার করি পারফেক্ট টেন্স ব্যবহার করার জন্য। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, হ্যাভের আবার ফর্ম আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, এই সেম আমরা এই পারফেক্ট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাজ আর হ্যাভ, আর পাস্ট পারফেক্টের জন্য হ্যাড ব্যবহার করি। ডুটা দেখো, ডু কখন ব্যবহার করি? টু মেক নেগেটিভ সেন্টেন্সেস। যেমন আই ডু নট লাইক, এই নট দেওয়ার কারণে এই ডুটা চলে আসছে। নেগেটিভ করতে হলে আমাদের এই ডুটা লাগবে। টু আস্ক কোয়েশ্চেন্স, আমরা যখন প্রশ্ন করি তখন এই ডুটা আমাদের লাগে। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট সাম কফি, তুমি কি কিছু কফি নিবে বা লাগবে তোমার? টু শো এমফেসিস, আমরা যদি জোর দিয়ে কোনো কিছু বলতে চাই, কোনো কাজকে জোর দিতে চাই, তাহলে সেখানে ডু ব্যবহার করি। আই ডু ওয়ান্ট ইউ টু পাস ইউর এক্সাম,
আমি অবশ্যই চাই তুমি পরীক্ষায় পাশ করে। এই যে ডু ওয়ান্ট, এই দুটো এসছে এমফেসিস মানে জোর দেওয়ার জন্য, তোমার পাশ করাটা জরুরি এটা বোঝাতে চাচ্ছি, এই জন্য এই দুটো এসছে। আচ্ছা, আরও কী কী কারণে ডু বসে দেখো। টু স্ট্যান্ড ফর এ মেইন ভার্ব ইন সাম কনস্ট্রাকশনস, মেইন ভার্ব হিসাবে বসে কিছু কিছু কনস্ট্রাকশনে। কেমন কনস্ট্রাকশন এটা? হি স্পিক্স ফাস্টার দেন শি ডাজ, হি স্পিক্স ফাস্টার দেন শি ডাজ। এটা ওই যে কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, যে শি এর পরে আমরা ডু ডাজ ডিড দিতে পারি। আচ্ছা, এখন 3টার কথা বলেছি, আর এখন আরও 10টার কথা আমি বলছি। মডাল হেল্পিং ভার্বস। মডাল হেল্পিং ভার্বস কী কী দেখো, এখানে 10টা আছে। উই ইউজ মডাল হেল্পিং ভার্বস টু মডিফাই, মডিফাই করার জন্য ব্যবহার করি। কাকে? মডিফাই করার জন্য ব্যবহার করি। meaning of the main verb in some way. Modifying meaning of the main verb কে modify করার জন্য। a model helping verb expresses, একটা model helping verb প্রকাশ করে necessity প্রয়োজনীয়তা or possibility সম্ভাবনা and changes the main verb in that sense, এবং এভাবে একটা মেইন ভার্বকে চেঞ্জ করে ফেলে। These are model verbs, এগুলোকে মডেল ভার্বস বলে। যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এগুলো মডেল ভার্ব। অট টু, আমি আরেকবার বলি নেই কি কি। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু। Here are examples using a model verbs. এই মডেল ভার্বসগুলো আমরা ব্যবহার করে যদি সেন্টেন্সে দেখাই তাহলে বলা যায় আই কান্ট স্পিক চাইনিজ, আমি চাইনিজ বলতে পারি না। জন মে অ্যারাইভ লেট, জন একটু লেটে আসতে পারে। উড ইউ লাইক এ কাপ অফ কফি, তুমি কি এক কাপ কফি খাবে বা পান করবে। ইউ শুড সি এ ডক্টর, তোমার অবশ্যই একজন ডাক্তারকে দেখানো উচিত। আচ্ছা, এরপরে দেখো অট টু, এখানে আমরা যদি ব্যবহার করি তাহলে অট টু যেটা উচিত অর্থে, ইউ অট টু গো দেয়ার, ইউ অট টু ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং, এরকম। এখন আমরা দেখো এখানে যেটা বলেছি যে যে রিয়েলি মাস্ট গো নাও। তারপর সেমি মডেলটা দেখো, সেমি মডেলটাকে আর 3টা ভার্ব আমরা সেমি মডেল হিসেবে, মডেল না এটাকে সেমি মডেল হিসেবে বললাম। এগুলাকে সেমি মডেল হচ্ছে দ্য ফলোয়িং ভার্বস আর often called semi models because they are partly like model helping verbs and partly like main verbs. এগুলো মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কোনগুলো এগুলো? এই এখানে 3টা ভার্ব আছে, সেগুলো সেমি মডেল ভার্ব হিসেবে বিবেচিত হয়। যেমন নিড তুমি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারবে, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে। ডেয়ার তুমি মডেল হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে, আবার মেইন ভার্ব হিসেবে। ইউজ টু মডেল হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে। এখন মেইন ভার্ব ব্যাপারে আসি। আসলে মেইন ভার্বটাকে এটা একটু এলাবোরেটলি আলোচনা করার জন্য এটা আমি আবার দিয়েছি। মেইন ভার্বস আর অলসো কল্ড লেক্সিক্যাল ভার্বস, এগুলোকে লেক্সিক্যাল ভার্বও বলা হয়। Main verbs are called lexical verbs. Main verbs have meaning on their own. Main verbs এর নিজস্ব কিন্তু মিনিং আছে, যেটা হেল্পিং ভার্বের নিজস্ব কোনো মিনিং নেই, আনলাইক হেল্পিং ভার্বস। There are thousands of main verbs, হাজার মেইন ভার্ব রয়েছে, and we can classify them in several ways. এবং এগুলোকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। Transitive and intransitive verbs, যেমন a transitive verb takes a direct object. Transitive verb একটা ডাইরেক্ট অবজেক্ট নেয়। যেমন somebody liked the president, এই যে দ্য প্রেসিডেন্ট একটা ডাইরেক্ট অবজেক্ট, আর এই কিলটা হচ্ছে তাহলে ট্রানজিটিভ ভার্ব। অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব ডাজ নট টেক এ ডাইরেক্ট অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্ব কোন ভার্ব? যেটা ডাইরেক্ট অবজেক্টটা নেয় না। হি ডাইড, এখানে অবজেক্ট কিন্তু নাই, না থাকলে কি হবে? আমাদের
কমপ্লিট মিনিং আসছে। মেনি ভার্বস লাইক স্পিক, মেনি ভার্বস লাইক স্পিক, স্পিকের মতো অনেক ভার্ব আছে, ক্যান বি ট্রান্সিটিভ অর ইনট্রান্সিটিভ, এগুলো ট্রান্সিটিভ হতে পারে, ইনট্রান্সিটিভ হতে পারে, অনেক ভার্ব আছে। লুক এট দিস এক্সাম্পলস, নিচের উদাহরণগুলো একটু দেখি। ট্রান্সিটিভ ভার্ব দেখো, যেটা ডাইরেক্ট অবজেক্ট নিবে, আই স অ্যান এলিফ্যান্ট, এই স এর পরে যদি এলিফ্যান্ট না দেও তাহলে ইনকমপ্লিট সেন্স আসবে, এই জন্য স এর পরে এই অবজেক্টটা থাকবে, ডাইরেক্ট অবজেক্টটা, তাহলে এটা কমপ্লিট সেন্স আসবে। আই স অ্যান এলিফ্যান্ট। উই আর ওয়াচিং টিভি, উই আর ওয়াচিং, ওয়াচিং এর পরে এই টিভিটা হচ্ছে অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। হি স্পিক্স ইংলিশ, এই স্পিক্স হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, কারণ হচ্ছে ইংলিশ, এটা ডাইরেক্ট অবজেক্ট নিয়েছে। তাহলে যে ভার্বগুলো ডাইরেক্ট অবজেক্ট নিবে তাদেরকে ট্রান্সিটিভ ভার্ব বলে। এখন আসো ইনট্রান্সিটিভ ভার্ব। হি হ্যাজ অ্যারাইভড, এখন অ্যারাইভডের পরে যদি আমি কোনো অবজেক্ট নাও দিই তাহলে দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট মিনিং, একটা সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করছে। হি হ্যাজ অ্যারাইভড, দ্যাটস এনাফ, আমরা বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছে সে। জন গোজ টু স্কুল, জন গোজ টু স্কুল, এটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট না, জন গোজ দেয়ার। শি স্পিক্স ফাস্ট, স্পিক্স ভার্ব, আর এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এটা কিন্তু অবজেক্ট না, ডাইরেক্ট অবজেক্ট না, এটা অ্যাডভার্ব। এখন আসি কিছু লিঙ্কিং ভার্বের ব্যাপারে। হোয়াট ইজ এ লিঙ্কিং ভার্ব? আ লিঙ্কিং ভার্ব ডাজ নট হ্যাভ মাচ মিনিং ইন ইটসেলফ, আর লিঙ্কিং ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই। ইট লিঙ্কস দ্য সাবজেক্ট টু হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, এটা সাবজেক্টের সাথে লিঙ্ক করে, যেটা সাবজেক্ট সম্পর্কে বলে তার সাথে একটা লিঙ্ক করে দেয়। ইউজুয়ালি, সাধারণত লিঙ্কিং ভার্ব শোজ ইকুয়ালিটি, লিঙ্কিং ভার্ব আসলে ডান দিক বাম দিক একটা ইকুয়ালিটি প্রদর্শন করে, অর চেঞ্জ টু এ ডিফারেন্ট স্টেট অর প্লেস, অথবা একটা ভিন্ন রকম স্টেট অবস্থায় পরিণত করে, স্থানে প্রকাশ করে, এরকম। লিঙ্কিং ভার্বস আর অলওয়েজ ইনট্রান্সিটিভ, লিঙ্কিং ভার্ব সবসময় ইনট্রান্সিটিভ হয়, বাট নট অল ইনট্রান্সিটিভ ভার্বস আর লিঙ্কিং ভার্ব, কিন্তু সমস্ত ইনট্রান্সিটিভ ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব না। দেখো, মেরি ইজ এ টিচার, মেরি হচ্ছে টিচার, এই মেরি হচ্ছে টিচার, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মেরি ইজ এ টিচার। তারা ইজ বিউটিফুল, তারা বিউটিফুল, এটা এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, দ্যাট ইন্টারেস্টিং, আর এই সাউন্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্ক করেছে দুটার সাথে। তারপরে দেখো, দ্য স্কাই বিকেম ডার্ক, এই স্কাই এবং ডার্ক, আর বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, স্কাই ডার্ক। দ্য ব্রেড হ্যাজ গন ব্যাড, ব্রেড ব্যাড হয়ে গেছে, আর হ্যাজ গন হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমি আসি ডাইনামিক এবং ট্রান্সিটিভ ভার্ব এর মধ্যে পার্থক্য কি এবং তাদেরকে কি বলা হয়। সাম ভার্বস ডেসক্রাইব অ্যাকশন, কিছু কিছু ভার্ব আছে যেগুলো কাজের কথা বলে, দে আর কল্ড ডাইনামিক, এদেরকে কি বলে? ডাইনামিক ভার্ব বলে, যেগুলো কাজের কথা বলে। অ্যান্ড ক্যান বি ইউজড উইথ কন্টিনিউয়াস টেন্সেস, এবং এগুলা কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার করতে হয় বা করা হয়। আদার ভার্বস ডেসক্রাইব স্টেট, আর অন্যান্য ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যেগুলো স্টেট প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে, এগুলো নন অ্যাকশন। আর সিচুয়েশন, একটা সিচুয়েশন প্রকাশ করে, এগুলো কোনো কাজের কথা বলে না, এগুলোগুলি স্টেটিভ ভার্ব বলে। আর ডাইনামিক হচ্ছে কাজের কথা বলে, যে ভার্বগুলো কাজের কথা বলে সেগুলো ডাইনামিক ভার্ব, আর যেগুলো অবস্থা প্রকাশ করে, অবস্থার কথা বলে দেয়, সেগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ অ্যান্ড ক্যানট নর্মালি বি ইউজড উইথ কন্টিনিউয়াস টেন্সেস, এবং স্টেটিভ ভার্ব কিন্তু কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার করা হয় না, যেহেতু কন্টিনিউয়াস টেন্সটা সবসময় ডাইনামিক হবে, কারণ চলমান কোনো কাজ বুঝায়, অ্যাকশন ছাড়া তো ডাইনামিক হতে পারে না, সেই জন্য স্টেটিভ ভার্বস কিন্তু কন্টিনিউয়াস টেন্সে দেওয়া যায় না। তো সাম অফ দেম ক্যান বি ইউজড উইথ কন্টিনিউয়াস টেন্সেস উইথ এ চেঞ্জ ইন মিনিং, যদিও কিছু কিছু সময় বসে কিন্তু এটার অর্থটা পরিবর্তন হয়ে যায়। এখন আমরা দেখছি ডাইনামিক ভার্বসের কিছু উদাহরণ দিই। হিট, আঘাত করা, এক্সপ্লোড, ফেটে যাওয়া, ফাইট, ঝগড়া করা, রান, দৌড়ানো, গো, যাওয়া, এগুলো সব হচ্ছে ডাইনামিক ভার্ব। আর স্টেটিভ ভার্বস কি? যেমন বি, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এগুলো সব স্টেটিভ ভার্বস। তারপরে আরও আছে লাইক, লাভ, প্রিফার, উইশ, এগুলো স্টেটিভ ভার্বস, অবস্থা প্রকাশ করে, মানসিক অবস্থা, কোনো বস্তুর অবস্থা, মানুষের
মনের অবস্থা এগুলো সব প্রকাশ করে আবেগ অনুভূতি এগুলো ইমপ্রেস করা ইমপ্রেস একটা ভার্ব এটাও আবার স্টেটিভ ভার্ব প্লিজ স্টেটিভ ভার্ব সারপ্রাইজ স্টেটিভ ভার্ব এগুলো সব কিছুই মুডের সাথে মানে সেন্সের সাথে মিল আছে কোনো অ্যাকশন না ওকে পরেরটা আমরা যাচ্ছি হিয়ার এগুলো স্টেটিভ ভার্ব সি স্টেটিভ ভার্ব সাউন্ড স্টেটিভ ভার্ব বিলং টু স্টেটি আমি একটা কথা বলিনি আমি কিন্তু বলেছি স্টেটিভ ভার্ব কিন্তু কন্টিনিউয়াস হয় না আই এম হিয়ারিং উই আর সিইং ইট ইজ এগুলো আসলে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না এগুলো সবসময় কন্টিনিউয়াস ছাড়া অন্য টেন্সে ব্যবহার করতে হবে consist of contain include need appear resemble seem এগুলো সব স্টেটিভ ভার্ব ওকে আচ্ছা এরপরে আরও কিছু ক্লাসিফিকেশন আছে মেইন ভার্বে সেটা হচ্ছে রেগুলার ইররেগুলার ভার্বস আচ্ছা রেগুলার ভার্বটা কি দিস ইজ মোর আ কোয়েশ্চেন অফ ভোকাবুলারি দ্যান অফ গ্রামার এটা গ্রামারের চেয়ে ভোকাবুলারির বিষয়টাই বেশি রেগুলার ইররেগুলার ভার্বস ভোকাবুলারি মানে কিভাবে শব্দটাকে আমরা প্রনাউন্স করি অথবা কিভাবে আমরা স্পেলিং করি এগুলার বিষয়টা The only real difference between regular and irregular verbs is that মূল ডিফারেন্সটা হচ্ছে তাদের মধ্যে they have different endings for their past tense and past participle forms এগুলার ভিন্ন রকম এন্ডিং আছে এই কারণে নামটা এরকম হয়েছে কোন কোন টেন্সে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্মে তাদের যে লাস্টের ওয়ার্ড লাস্টের লেটারগুলো আছে এগুলো একটু চেঞ্জ হয়ে যায় এই জন্য নামটা রেগুলার ইররেগুলার দিয়েছে এই কারণে For regular verbs, the past tense ending and past participle ending is always the same. Regular কেন? Regular হচ্ছে এই সমস্ত ভার্বে past form এবং past participle ফর্মে একই রকম এন্ডিংটা থাকে যেমন ইডি থাকে আর for irregular verbs the past tense ending and the past participle ending is variable ভিন্ন রকম হয় কোনটা ইররেগুলার যেটা আর রেগুলার কি রেগুলার হচ্ছে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল ফর্মে একই রকম এন্ডিং যেমন ইডি থাকে আর ইররেগুলার হচ্ছে একই রকম এন্ডিং থাকে না ভিন্ন রকম হয় এগুলো এই জন্য নাম হয়েছে ইররেগুলার ভার্বস ইজ ভেরিয়েবল ভিন্ন রকম হয় সো ইট ইজ নেসেসারি টু লার্ন দেম বাই হার্ট মানে এগুলো মুখস্থ করার দরকার এটি বলেছে রেগুলার ভার্বস বেস ফর্ম past tense past participle form যেমন look looked looked work worked worked দেখো ইডি ইডি দিয়ে যোগ হয়েছে এর জন্য এগুলোর নাম হচ্ছে রেগুলার ভার্বস ওকে তারপরে দেখো ইররেগুলার ভার্বগুলো কি ইররেগুলার ভার্ব হচ্ছে বেস পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল ফর্মে যদি বলি আমি বাই বট বট তাহলে লাস্টের ইডি কিন্তু মিলল না একটু চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে আবার এটাই যে থাকবে লাস্টে এইচটি বা টি তাও না ভিন্ন রকম হয় যেমন কাট 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 একই রকম তিনটা আবার দেখো এটা ডু এর ডু ভার্বটা ডু ডিড ডান একদম ভিন্ন রকম এই জন্য নাম হচ্ছে ইররেগুলার ভার্বস ওয়ান ওয়ে টু থিঙ্ক অফ রেগুলার এন্ড ইররেগুলার ভার্বস ইজ লাইক দিস এরকম যে অল ভার্বস আর ইররেগুলার and the so-called regular verbs are simply one very large group of irregular verbs. All verbs are irregular and the so-called regular verbs are simply one very large group of irregular verbs. Regular verbs এবং irregular verbs এর মধ্যে regular verbs গুলোই বেশি irregular verbs often the above division can be mixed এখন উপরে যে ডিভিশনটা এটা মিক্সও হতে পারে ফর এক্সাম্পল যেমন one verb could be irregular transitive and dynamic another verb could be regular transitive stative বিভিন্ন রকম হতে পারে আচ্ছা তারপরে আমরা দেখছি মডেল ভার্বস সম্পর্কে একটু আলোচনা করি মডেল ভার্বসটা মডেল ভার্বস আর আ টাইপ অফ অক্সিলারি ভার্ব এগুলো হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব which express যেটা প্রকাশ করে the mood of another verb অন্য একটা ভার্বের মুডটা প্রকাশ করে এই মডেল অক্সিলারি ভার্বস দিয়ে মডেল ভার্বস দিয়ে they are used to express ideas কিছু কিছু আইডিয়াস প্রকাশ করতে গেলে ব্যবহার করা হয় যেমন পসিবিলিটি সম্ভাবনা প্রকাশ করতে মডেল ভার্বস ব্যবহৃত হয় প্রেডিকশন
ভবিষ্যৎবাণী করতে, স্পেকুলেশন অনুমান করতে, ডিডাকশন কোনো কিছু এই অনুমানও বলা যায়, নেসেসিটি দরকার, প্রয়োজনীয়তা প্রকাশ করতে। মডাল ভার্বস ডু নট হ্যাভ পার্টিসিপল অর ইনফিনিটিভ ফর্মস। মডাল ভার্বসের একটা বিশেষত্ব হচ্ছে এগুলো কিন্তু কখনো পার্টিসিপল ফর্ম নাই, মানে আইনজি হয় না। ক্যানের সাথে কখনো আইনজি যোগ করা যাবে না, মেয়ের সাথে আইনজি যোগ করা যাবে না, হ্যাঁ, এগুলোর কোনো পার্টিসিপল ফর্ম নেই। এবং কি নেই, ইনফিনিটিভ ফর্মস নেই। টু ক্যান, টু মে, টু কুড, এগুলো কিন্তু হবেই না জীবনে। তাহলে পার্টিসিপল ফর্মও নাই তাদের এবং ইনফিনিটিভ ফর্মও নাই। আরেকটা বিশেষত্ব কি, ডু নট টেক দ্য এন্ডিং অ্যাস অর ইয়েস ইন দ্য থার্ড পারসন সিঙ্গুলার। আমরা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়ে যোগ করি, তাই না? কিন্তু মডেল অক্সিলারির ক্ষেত্রে কিন্তু এই অ্যাস বা ইয়ে যোগ করা হয় না। এটা আরেকটা বৈশিষ্ট্য মডেল অক্সিলারি, মডেল ভার্বসের, যে ক্যানের সাথে কখনো ক্যান্স হবে না, মেয়ের সাথে মেইস হবে না, হ্যাঁ, এগুলো আরেকটা বৈশিষ্ট্য মডেল ভার্বসের। আচ্ছা, আমরা একটু খেয়াল করি একটা টেবিল দিয়ে। এখানে মডেল বলেছে ক্যান, ক্যানের কনসেপ্টটা কি, ক্যান দিয়ে কী কী বোঝায়? কনসেপ্টটা দেখো, ক্যান দিয়ে অ্যাবিলিটি বোঝায়, কেউ কিছু পারে সেটা সে প্রকাশ করতে হলে ক্যান দিবে। পারমিশন, কেউ যদি পারমিশন নিতে চায় ক্যান ব্যবহার করবে। আর অফার যদি দিতে চায় কাউকে কোনো কিছু, তাহলে সেটা ক্যান দিবে। ভদ্র ভাষায় ব্যবহৃত হয় এগুলো বেশিরভাগ। তাহলে এখানে অ্যাবিলিটির কথা যদি বলি, তাহলে আমি যদি বলি জুলিয়া ক্যান সুইম, তার মানে জুলিয়া সাঁতারের সক্ষমতা আছে, সাঁতার পারে সে, এই জন্য ক্যান ব্যবহৃত হয়েছে। ক্যান আই কাম উইথ ইউ, এখন পারমিশনের কথা বলেছি, এটা আমি পারমিশন প্রকাশ করেছি, আমি কি আপনার সাথে যেতে পারি? মে ইজ অলসো ইউজড, মেও এখানে ব্যবহার করা যেতে পারে। আবার দেখো, ক্যান আই হেল্প ইউ, এখন অফার করছি কাউকে, কাউকে কোনো কিছু আমি অফার করার ক্ষেত্রে এই ক্যানও ব্যবহার করতে পারি। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই রাইট ইউর নেম হিয়ার, এরকম কিছু। আচ্ছা, এরপরে দেখো কুডটা কোথায় ব্যবহার করবে। কুড, পসিবিলিটি, ক্যান পসিবিলিটি ছিল, ক্যান অ্যাবিলিটি ছিল, আর কুড হচ্ছে পসিবিলিটি। আর ক্যান ছিল প্রেজেন্ট অ্যাবিলিটি, আর কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। তারপরে কুড পারমিশন এবং রিকোয়েস্ট। ওকে, তাহলে আমি সেন্টেন্সে দেখি, দ্য স্টোরি কুড বি ট্রু, হু নোজ, সম্ভাবনা, এখানে দ্য স্টোরি কুড বি ট্রু, হু নোজ, হতে পারে গল্পটা সত্যি, কে জানে, সম্ভাবনা আছে, হতে পারে গল্পটা সত্যি, আবার মিথ্যা হতে পারে, এরকম। দ্য স্টোরি কুড বি ট্রু, দ্য স্টোরি কুড বি ফলস, হু নোজ। এরপরে দেখো পাস্ট অ্যাবিলিটির কথা যদি বলি, চার্লি কুড সুইম হোয়েন হি ওয়াজ 4 years old, চার্লি সাঁতার কাটতে পারত যখন তার বয়স ছিল 4। তাহলে এটা পাস্ট অ্যাবিলিটি, অতীতের সক্ষমতা বুঝিয়েছে, এই জন্য আমি কুড দিয়েছি। এরপরে দেখো, কুড আই ইউজ ইউর ফোন প্লিজ, এটা পারমিশন কিন্তু চেয়েছে। পারমিশন কিন্তু ক্যান দিয়েও দেওয়া যায়, আবার কুড দিয়েও দেওয়া যায়, একই অর্থ একই, বাট এখানে একটু বেশি পলাইটনেস বুঝিয়েছে, আর ক্যান দিলে এত পলাইটনেস বুঝায় না, তারপর চলে, কিন্তু কুডটা বেশি পলাইট বা খুব মডেস্ট রিকোয়েস্ট এটা বুঝায়। তারপর রিকোয়েস্টের ব্যাপারটা দেখো, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন প্লিজ, স্টেশনে যেতে আপনি কি একটু রাস্তাটা বলে দিবেন, এটা রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্টের ক্ষেত্রে কুড ব্যবহার করতে আমরা পারি। কুড ইউ টেল মি ইউর নেম, কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, ওকে, এরকম কিছু। তাহলে কুড দিয়ে রিকোয়েস্ট প্রকাশ করে। এরপরে দেখো মে দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স করি। মে দিয়ে পসিবিলিটি প্রকাশ করে এবং পারমিশন প্রকাশ করে। পসিবিলিটি যদি বলি, দ্য প্রেসিডেন্ট মে কাম টু আওয়ার অফিস ইফ দ্য মিটিং ফিনিশেস বিফোর 5। এখন পসিবিলিটি, সম্ভাবনা আছে। দেখো কি বলেছি সেন্টেন্সে, দ্য প্রেসিডেন্ট মে কাম টু আওয়ার্স, প্রেসিডেন্ট আমাদের অফিসে আসতে পারে যদি ইফ দ্য মিটিং ফিনিশেস বিফোর 5 PM, 5টার আগে যদি মিটিং শেষ হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট আমাদের অফিসে আসতে পারে। এখন মে ব্যবহার করেছি কেন, আসবে যে নিশ্চিত না, হতে পারে, আসতেও পারে, যদি একটা কন্ডিশন আছে এই কন্ডিশন ফুলফিল করলে আসবে,
আর যদি কন্ডিশনটা ফুলফিল না করে যেন 5টার সময় মিটিংটা যদি না শেষ হয় তাহলে আসবে না, তাহলে পসিবিলিটি এখানে মে ব্যবহার করেছে। পারমিশন দেখো, মে আই বড়ো ইউর ডিকশনারি, পারমিশন, আমি পারমিশন চেয়েছি, আমি কি আপনার ডিকশনারিটা ধার নিতে পারি, তাহলে পারমিশনের ক্ষেত্রেও আমরা মে ব্যবহার করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি, কুডও ব্যবহার করতে পারি। ওকে, এখন দেখো মাইটটা কোথায় ব্যবহার করি আমরা। স্লাইট পসিবিলিটি, একদম হালকা, খুব কমই সম্ভাবনা যদি থাকে, একদম কম সম্ভাবনা একদম ক্ষীণ সম্ভাবনা যদি থাকে তাহলে মাইট ব্যবহার করতে পারি। উই মাইট উইন আ প্রাইজ বাট আই ডাউট ইট, আমরা প্রাইজটা জিততে হয়তো বা পারি কিন্তু আমার সন্দেহ আছে, তাহলে মাইটটা স্লাইট পসিবিলিটি, খুব কম সম্ভাবনা। আবার মাইট কোথায় ব্যবহার করি আমরা, পাস্ট ফর্ম অফ মে ইন রিপোর্টেড স্পিচ, আমরা মেয়ের পাস্ট ফর্মে আমরা ব্যবহার করি এটা রিপোর্টেড স্পিচে, যেমন দ্য প্রেসিডেন্ট সেড হি মাইট কাম, মেয়ের জায়গায় আমরা মাইট দিয়েছি, এই জন্য মেয়েটা মাইট হয়ে যায় এটা রিপোর্টেড স্পিচে। তারপরে মাস্ট কোথায় ব্যবহার করি দেখো, মাস্ট অব্লিগেশন, বাধ্যবাধকতা যদি থাকে তাহলে আমরা মাস্ট ব্যবহার করি, যেমন ডগস মাস্ট বি কেপ্ট অন এ লিড। আচ্ছা, তাহলে কুকুরকে রাখতে হবে, মাস্ট বি কেপ্ট অন এ লিড। তাহলে এই যে মাস্ট দিয়েছি অবশ্যই বলেছে, ইউ মাস্ট অ্যাভয়েড বার্কিং ডগস, ইউ মাস্ট অ্যাভয়েড এ বার্কিং ডগ, তাহলে এখানে মাস্ট অব্লিগেশন অবশ্যই বলেছে। লজিক্যাল ডিডাকশন, একটা যুক্তিযুক্ত যদি কোনো ধারণা পোষণ করি তাহলে আমরা সেখানে ব্যবহার করতে পারি মাস্ট। ইউ মাস্ট বি টায়ার্ড আফটার ইউর লং জার্নি, লজিক্যাল ডিডাকশনটাকে মানে একটা যৌক্তিক একটা সিদ্ধান্ত বা যৌক্তিক একটা আইডিয়া, যৌক্তিক একটা কিছু বলা, ধারণা, যৌক্তিক ধারণা যেটাকে বলা হয়। তাহলে ইউ মাস্ট বি টায়ার্ড, হয়তোবা তুমি ক্লান্ত হয়ে পড়েছ একটা বড় ধরনের জার্নি করে। মাস্টন্ট প্রহিবিশনটা কোথায় দেখো, আমরা কি করি, এই মাস্ট নট বা মাস্টন্ট, এটা প্রহিবিশন মানে নিষেধ যদি বুঝায় তাহলে আমরা প্রহিবিশন ব্যবহার করি। কোথায়, ইউ মাস্টন্ট টেল অ্যালেক্স, তুমি অবশ্যই অ্যালেক্সকে বলবে না, নিষেধ যদি করি, নিষেধাজ্ঞা বা নিষেধ যদি করি, ইটস আ সারপ্রাইজ, এটা একটা সারপ্রাইজ, তুমি অবশ্যই অ্যালেক্সকে এটা জানাবে না, এটাই বলেছি। তারপরে দেখো আমরা শুড কোথায় ব্যবহার করি, শুড অ্যাডভাইস দিতে, ইউ শুড টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, অবশ্যই তুমি আমব্রেলা ব্যবহার করবে, আমব্রেলা ব্যবহার করা তোমার উচিত যদি বৃষ্টি হয়, ইন কেস যদি না বৃষ্টি হয় অবশ্যই তোমাকে কী করতে আমব্রেলা ব্যবহার করছি, এটা কিন্তু অ্যাডভাইস করেছি আমি, এটা কিন্তু তাকে এমন বলি নাই যে এখানে বাধ্যবাধকতা এরকম না, একটা অ্যাডভাইস সুরে বলেছি, ইউ শুড টেক অ্যান আমব্রেলা। আবার লজিক্যাল ডিডাকশনের ক্ষেত্রে একটা যৌক্তিক আমরা ধারণা পোষণ করে এটা বলি যে আই হ্যাভ রিভাইজড সো আই শুড বি রেডি ফর দ্য টেস্ট, আই হ্যাভ রিভাইজ সো, আমি রিভিশন দিয়েছি বা রিভাইজ করেছি, সো আই শুড বি রেডি ফর দ্য টেস্ট, যাতে করে আমি টেস্টের জন্য রেডি হতে পারি। একটা রিভাইজ কেন করেছি, এই কারণে করেছি, একটা লজিক্যাল ডিডাকশন এখানে প্রকাশ পেয়েছে, এখানে শুড ব্যবহার করছি এই জন্য। তারপর অট টু কোথায় ব্যবহার করি দেখো, অ্যাডভাইস দিতেও আমরা অট টু ব্যবহার করি, ইউ অট টু রাইট ইউর গ্র্যান্ডমাদার, অবশ্যই তোমার দাদিকে তোমার চিঠি লেখা উচিত, এটা কিন্তু অ্যাডভাইস দিয়েছে, ইউ অট টু রাইট, তোমার চিঠি লেখা উচিত। লজিক্যাল ডিডাকশনের ক্ষেত্রেও আমরা অট টু ব্যবহার করি, যেমন 30 pounds ought to be enough for the taxi, যেমন এত বেশি কেন, 60 pound তুমি বলছো, ড্রাইভারকে বললাম যে 30 pound ought to be enough, হওয়ার কথা 30 পাউন্ডই যথেষ্ট হওয়ার কথা ফর দ্য ট্যাক্সির জন্য, তাহলে এটা লজিক্যাল ডিডাকশন, এটা অট টু ব্যবহার করি। শেল কোথায় ব্যবহার করি দেখো, ফিউচার টেন্স অক্সিলারি হিসাবে,
যেমন I shall be in London on Monday, or I'll be, I will be বলো বা I shall be বলো, তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। অফার্স, সাজেশনস উইথ আই এবং উই, আই এবং উইর সাথে অফার সাজেশন দিয়ে শেল ব্যবহার করা হয়। শেল আই অর্ডার ট্যাক্সি, শেল আই অর্ডার, অফার করলাম, শেল আই অর্ডার এ ট্যাক্সি, শেল উই বিগিন দ্য মিটিং নাও, তাহলে এই শেলটা ব্যবহার করেছি আমরা অফার বা সাজেশনের জন্য। আর ফিউচার টেন্সে আমরা অক্সিলারি ব্যবহার করতে পারবো। এটা আমরা টেন্সে জানি যে শেল উইল ব্যবহার করি, এর মধ্যে উইলটা বলছি, এখন শেলটা বলছি, শেলটা ব্যবহার করি। এখন উইলটা কোথায় দেখো, ফিউচার টেন্সে যেহেতু শেল বলেছে, এখন উইলটা দেখো ফিউচার টেন্সে অক্সিলারি হিসেবে বসে। দ্য টিকেট উইল কস্ট £50। এই যে উইল, এটা ফিউচার টেন্সে ব্যবহার করেছে। ইনভাইটেশনস, অফার্স এর ক্ষেত্রে উইল ব্যবহার করি। উইল ইউ জয়েন আস ফর কফি, একটা ইনভাইটেশনের ক্ষেত্রে ব্যবহার করেছি, কাউকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা বলতে পারি উইল ইউ কাম উইথ মি, উইল ইউ অ্যাকম্পানি মি, বা উইল ইউ জয়েন আস ফর কফি। তারপরে যদি নট দিয়ে বলি অন্ট ইউ কামিং, অন্ট ইউ কামিং, তুমি কি আসছো না, এরকম কিছু। তাহলে ইনভাইটেশন, অফারের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।